বা যে সমস্যাগুলো নিয়ে আপনারা ব্যতিব্যস্ত, কি করে পাবেন তার সমাধান, এনবিপি সত্যি কতটা করছে আপনাদের সহযোগিতা, সব বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানে তুলে ধরবো আপনাদের জন্য। এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক এবং এই সংস্থা সিএমএ ডক্টর এস ঘোষাল। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং প্রত্যেকদিন প্রচুর চেম্বার করার পরেও কিন্তু ডাক্তারবাবুরা অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়েও আপনাদের সময় দেন, কারণ চেম্বারে যে আপনি আসবেন অবশ্যই একটা মাধ্যমের মধ্যে দিয়ে, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনি জানতে পারেন বিভিন্ন ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ গুলো। এবং যখন চেম্বার করেন ডাক্তারবাবুদের, যখন প্রশ্ন করি ডাক্তারবাবু কি ধরনের পেশেন্ট বেশি পান, তখন কিন্তু উঠে আসে এই সুগার বা ডায়াবেটিস বা অস্থির সমস্যা, কারণ সব থেকে বেশি এই রোগ নিয়ে মানুষ আসে। তো আজকেও ডাক্তারবাবু আপনি বলছিলেন যে অস্থির সমস্যা নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে, অনেক জানার ইচ্ছে রয়েছে, এবং সার্ভাইকাল এবং লাম্বার স্পন্ডালাইটিস নিয়ে বহু প্রশ্ন রয়েছে, মানুষ যে প্রশ্নগুলো উত্তর খুঁজছে। তো আজকে কি আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে পারি? একদমই, কারণ লাম্বার এবং সার্ভাইকাল স্পন্ডালাইটিস এই দুটো নিয়ে আলোচনা করব এই কারণেই, কারণ আমরা আমাদের চেম্বারে এখন দেখছি যত পেশেন্ট আসছে তার মধ্যে 50% আমরা অস্থির সমস্যা পাচ্ছি, এবং তাদের মধ্যে যে বেশিরভাগ আমরা পাচ্ছি কিন্তু লাম্বার এবং সার্ভাইকাল স্পন্ডালাইটিস বা ওই জায়গাকার রিজনের যদি কোনো নার্ভ কম্প্রেশন হয়, নার্ভ কম্প্রেশন হওয়ার ফলে ব্যথা, যেটা ঘাড় থেকে হাতের দিকে ছড়ায় বা কোমর থেকে পায়ের দিকে ছড়ায়, যেটাকে প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিজিজ বলে, যার ফলে নিউরাল ক্যানাল স্টেনোসিস হয়। এবং এখনকার দিনে যেটা হয়ে গেছে অকুপেশনাল হ্যাজার্ডসের মধ্যে পড়ছে, যেটা আমাদের কর্মক্ষেত্র, আমরা বিভিন্ন জায়গায় কাজ করি, কোথাও কাউকে অনেকক্ষণ বসে কাজ করতে হয়, কোথাও ঘাড়ে বেশি ওজন নিতে হয়, বা যারা স্পোর্টস লাইনে আছেন তাদের স্পোর্টসের জন্য অনেক দৌড়াদৌড়ি বা অনেক কসরত করতে হয়। আবার আমি লাম্বার এবং সার্ভাইকাল স্পন্ডালাইটিসে আরও দুটো কারণ বলবো, যে পূর্বের কোনো আঘাত বা পড়ে যাওয়া সেখান থেকে আসতে পারে, বা ঘাড়ের পিছনে কোনো আঘাত লেগেছিল, এইগুলো লাম্বার স্পন্ডালাইটিসের একটা আমি কারণ বলতে পারি। এই ধরুন আমি ফার্স্টে বলি সার্ভাইকাল স্পন্ডালাইটিস। আমাদের সার্ভাইকালের 7খানা বোন আছে, 1 2 3 4 5 6 7 করে। তো সেই 7টা বোনের মধ্যে যদি কোনো বোনের সাথে কোনো বোনের গ্যাপ কমে যায়, গ্যাপ কখন কমে, যখন ওই তার মধ্যেকার ভার্টিব্রাল ডিস্কটা বাইরের দিকে বেরিয়ে আসে এবং দুটো হাড় পরস্পর ঘষা লাগে, তখন কিন্তু ওই গ্যাপটা কমে যায়। আর গ্যাপটা যখনই আপনার কমবে, যখনই আপনার হাড়ের সাথে হাড়ে ঘষা লাগবে, তখনই কিন্তু এই ধরনের ব্যথাটা সৃষ্টি হবে। শুধুমাত্র স্পন্ডালাইটিক চেঞ্জ নয়, ঘাড়ে ব্যথা আরও অনেক কারণে হয়। তার মধ্যে আর একটা কারণ হচ্ছে অস্টিওফাইটিক চেঞ্জ। অস্টিওফাইটিক চেঞ্জ মানে কি, ছোট ছোট হাড় উৎপন্ন হবে, মানে গাছের মধ্যে যেরকম শাখা প্রশাখা থাকে, একটা বড় ডাল থেকে ছোট ছোট শাখা প্রশাখা বেরোয়, সেরকম হাড়ের মধ্যেও ছোট ছোট হাড় উৎপন্ন হবে, যার ফলেও কিন্তু এই ধরনের ব্যথাটা হয়। আর একটা ঘাড়ের সংলগ্ন একটা জায়গা আমি বলবো, আমাদের হাত মানে শোল্ডার জয়েন্ট যেটা, সেই কাঁধেও অনেকের কিন্তু ব্যথা থাকে। অনেকে বলে আমি হাত তুলে কাজ করতে পারছি না, আবার অনেকে বলে আমি চুল বাঁধতে পারছি না, অনেকে বলে রান্না করতে পারছি না, প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে, ব্যথাটা আমাদের ডান হাত বা বাঁ হাতে ছড়াচ্ছে, আমরা ভালোভাবে কোনো জিনিস ধরতে অসুবিধে হচ্ছে, পাশ ফিরে শোয়ার অসুবিধে হচ্ছে। তো এই টোটাল জিনিসটা সার্ভাইকাল স্পন্ডালাইটিস নিয়ে আলোচনা করতে গেলে এই টোটাল সার্ভাইকাল রিজনের প্রবলেম, তার সাথে আমি শোল্ডার জয়েন্টকেও জুড়ে দিলাম, এই টোটাল যে সমস্যাটা, এটার জন্য যখন আমরা মডার্ন সায়েন্সের কাছে যাব, তারা হয়তো কিছু পেন কিলার বা কিছু মেডিসিন, ব্যথার মেডিসিন বা কিছু নার্ভের মেডিসিন দিয়ে আমাকে ছেড়ে দেবে। পেশেন্টটি হয়তো সেগুলো খাবে, খেয়ে দেখা যাবে কিছুদিনের মতো ভালো আছে। হয়তো অনেকের ক্ষেত্রে সার্ভাইকাল কলার দেয়, যেটা ঘাড়ে পড়ে ঘুরে বেড়ান অনেকে, সেটা দিলে কি হয়, অনেকের ক্ষেত্রে 2 মাস 3 মাস ভালো থাকে, ওষুধগুলো খেয়ে, নার্ভের ওষুধ এবং ব্যথার ওষুধ খেয়ে সেটা ঠিক থাকে। কিন্তু আবার দেখা যায় 2-3 মাস পরে বা 4 মাস পরে বা 6 মাস পরে আবার ব্যথাটা ফিরে আসছে, তার তীব্রতাও বাড়ছে, মানে যে পেনটা ছিল তার তীব্রতাও দ্বিগুণ হচ্ছে। সেইখান থেকে তারা যখন আবার ওখানে যায়, সেখান থেকে কিন্তু ট্রিটমেন্টের জন্য আরও কড়া ওষুধ দেয়। এবার সেই ওষুধগুলোর যে সাইড এফেক্ট সেটা তো রয়েছেই, কিন্তু তার রোগটা ধীরে ধীরে বাড়তে থাকে, সেই রোগটা কিন্তু আগের অবস্থাতে থাকে না ঘাড়ের। এবং আমরা যেটা আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা করছি, আমরা যেটা এনবিপিতে ট্রিটমেন্টটা করছি, সেটা কিন্তু আমরা রুট কজ, আমরা যে কোনো রোগের, সেটা অস্থির রোগ হোক, সেটা সুগার হোক, সেটা কিডনির রোগ হোক, যে কোনো রোগ হোক, ক্যান্সারের মতো ভয়ঙ্কর বিমারি, পার্কিনসন হোক, যে কোনো ধরনের রোগ হোক, সেটা কিন্তু আমরা রুট থেকে ট্রিটমেন্ট করি।
আজকেই একজন পেশেন্ট এসেছিলেন, আমি পরে উদাহরণ দিচ্ছি। রুট থেকে ট্রিটমেন্ট যখন আমরা করি তখন কি হয়, ব্যথাটা একবারে নির্মূল হয়ে যায়, দ্বিতীয়বার কিন্তু আর ফিরে আসে না ব্যথাটা। তার জন্য আমাদের কিছু মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে, তার জন্য কিছু আমাদের পঞ্চকর্ম থেরাপি রয়েছে। পঞ্চকর্ম তো ভাস্ট সাবজেক্ট, কিন্তু তার মধ্যেও আমাদের লোকাল কিছু বস্তি রয়েছে যেগুলো ঘাড়ের জন্য খুব ভালো। গ্রীবা বস্তি আছে, আমাদের সুষুম্না বস্তি আছে, যেগুলো আমরা ঘাড়ের ক্ষেত্রে দিয়ে থাকি। আমরা ডিমের কুসুমের কথা শুনে থাকবো, ডিমের কুসুম দিয়ে একটা সেদন হয়, ডিমের কুসুম দিয়ে একটা ট্রিটমেন্ট হয়, সেটা কিন্তু এই ঘাড়ের পক্ষে খুব উপকারী এবং সেটা কিন্তু এই ফ্রোজেন শোল্ডার বা এই শোল্ডার জয়েন্ট পেনের জন্য খুব ভালো কাজে আসে। তো আমি বলবো যখন আমরা ট্রিটমেন্ট করব, যে সমস্ত মানুষরা এই ধরনের ঘাড়ের ব্যথায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই আয়ুর্বেদের হাতটা আগে ধরার চেষ্টা করবেন। তাহলে কিন্তু এই ব্যথা বা যন্ত্রণা নিয়ে সারা জীবন থাকতে হবে না, বা এই ধরনের ওষুধগুলো যেগুলো আপনারা ব্যবহার করছেন সেগুলো ব্যবহার করার ফলে ভবিষ্যতে অন্য কোনো রোগের সৃষ্টি হবে না। একদম। আমরা বলি না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন। শুধু দাঁতের নয়, অস্থির মর্মটাও কিন্তু আগে থেকে বোঝা উচিত। যখন আপনার ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা শুরু হবে না, তখন আপনি বুঝতে পারবেন যে এই অংশগুলোর কতটা প্রয়োজনীয়তা ছিল বা এই অংশগুলো ভালো রাখা কতটা জরুরি। সেক্ষেত্রে বলবো আগাম একটু সতর্কতা অবলম্বন করুন, আগে থেকে এমন কিছু খাদ্য খাবার বা এমন কিছু অভ্যাসে থাকুন যাতে আপনার অস্থির সমস্যা না আসে। আর যদি চলেই আসে তাহলে ডাক্তারবাবুরা অবশ্যই রয়েছেন আপনাদের জন্য। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার মায়ের, মানে কয়েকদিন ধরে দেখছি মানে ঘুম থেকে ওঠার পর মায়ের ওই পায়ের পেশিগুলো টান ধরছে, আচ্ছা ঠিকমতো হাঁটতে পারছেন না। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা হচ্ছে, হাঁটু ব্যথা বা না ও হাঁটু ব্যথা মাঝে মাঝে হয়। আচ্ছা, আর গোড়ালিতে ব্যথা ধরছে বা গোড়ালির কাছে টান ধরছে, এগুলো কিছু হচ্ছে? না গোড়ালিটা কোনো হচ্ছে না, কিন্তু এই পেশিটা টান ধরছে যার ফলে হাঁটতে পারছেন না। আচ্ছা, জল কতটা খান মা সারাদিনে? খান 2-3 লিটার মতো খান। আচ্ছা, বয়স কত হলো? বয়স 45। আচ্ছা, এটা কতদিন হচ্ছে বললেন? 2-1 মাস হচ্ছে বললেন? এই কয়েকদিন ধরে দেখছি। আচ্ছা, এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? না করানো হয়নি। আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। ওনার মায়ের ক্ষেত্রে যে মাসকুলার স্প্যাজমটা হচ্ছে, আমাদের কাফ মাসেল রয়েছে যেটা পায়ের পেশির দিকে, ওই পেশিতে অনেকগুলো কারণে টান ধরতে পারে। একটা ডিহাইড্রেশনের জন্য ধরতে পারে, যেটা অনেকে জল কম খান, সেই জল কম খাওয়ার ফলেও কিন্তু পেশিতে মাসকুলার স্প্যাজম হতে পারে। আবার মাসেলগুলো অনেক সময় ডিস্ট্রফি হয় বা অ্যাট্রফি হয়। মানে ডিস্ট্রফি মানে কি, মাসেলের ক্ষয় হয়, একটা বয়সের পরে মাসেলগুলো আস্তে আস্তে ক্ষইতে থাকে, এবং অ্যাট্রফি মানে সেগুলো শুকিয়ে যেতে থাকে। তো সেই কারণগুলো আসতে পারে। তো এই ক্ষেত্রে কয়েকটা রিপোর্ট আছে আপনার মায়ের ক্ষেত্রে, সেগুলো আগে করাতে হবে। আপনি বর্ধমান থেকে বলছেন, এই সমস্যা নিয়ে বেশি দিন মাকে কিন্তু কষ্ট দেবেন না, কারণ এটা আস্তে 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 অনেকটাই বাড়তে পারে। এখন থেকে যদি অবহেলা করেন, কিন্তু আজ থেকে 1 বছর 2 বছর বা 3 বছর পরে এই সমস্যাটা অনেকটা বেড়ে যেতে পারে। বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, আগামী সপ্তাহতেই ছিল, সামনেও আছে, সামনে 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে। একটু দেখুন, নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন এবং মাকে সঙ্গে নিয়ে আসুন। ডাক্তাররা দেখবেন, যে ডাক্তাররা থাকবেন তারা দেখে যেভাবে ট্রিটমেন্টটা দেবেন সেটা নিন, সেটা নিলে দেখবেন আপনার মা অনেক ভালো হয়ে যাবে এবং ভবিষ্যতে কোনো অসুবিধা আসবে না। একদম। অস্থির সমস্যা হোক, নার্ভের সমস্যা হোক বা পেশির সমস্যা হোক, সব ধরনের সমস্যার ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর এই মুহূর্তে কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো, আমি সতীশ সেন বলছিলাম হলদিয়া থেকে। হলদিয়া থেকে কি প্রবলেম? প্রবলেম বলতে ইদানিং কিছুদিন ধরে না ঘুম হচ্ছে না। বয়স কত? বয়স 23 বছর। 23 বছর ঘুম আসছে না? হ্যাঁ। এটা কতদিন দেখছেন? কতদিন ইদানিং? মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ? 1 সপ্তাহ প্লাস। আচ্ছা, মানে রাত্রে কটায় ঘুমোতে যান? এমনি খাওয়া দাওয়া হয়ে যায় কটায়? খাওয়া দাওয়া হয়ে যায় 10টা 10:30টার মধ্যে, বাট ঘুম আসছে না 2টো 3টে, তারপরে ঘুমাচ্ছি। আচ্ছা, আপনি কি মোবাইল ঘাঁটেন বা কোনো বই পড়েন বা কোনো কাজ করেন, নাকি এমনি ঘুমটা আসে না? কাজ করি বলতে কম্পিউটারে কাজ করি। আচ্ছা, আগে কটায় ঘুমোতেন? আগে ধরুন 9টা 9:30 10টার মধ্যে ঘুমেছি, তো ঘুমিয়ে পড়তাম। এখন 2টো 3টে 4টে করে ঘুম আসছে না। আচ্ছা, প্রেশার বা সুগারটা দেখিয়েছেন এর মধ্যে? না, সেরকম কিছু টেস্ট করা হয়নি। আচ্ছা, আর সকালবেলা ওঠেন কটায় আপনি? সকালবেলা তো
কিছু কিছু দিন ভোরবেলার দিকেও ঘুমে, আবার কিছুদিন একটু বেলাতে উঠতে হয়, ঘুম ভাঙে না বলে। আচ্ছা, কোথা থেকে বলছেন বললেন? হলদিয়া। হলদিয়া থেকে। আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে ইনসোমনিয়ার প্রবলেমটা, এটা এখন ইদানিং কালে খুব বেড়ে গেছে, আবার অল্প বয়সীদের অল্প মধ্যে। বয়সে। একদম, ওনার বয়সও 23 বললেন মাত্র। কারণ ওনার যে কাজটা ছিল সেটা কিন্তু রাত্রের দিকে, উনি বলছেন কম্পিউটারে কাজ করতে হয়। তো একটা হ্যাবিচুয়েটেড, আমাদের যখন একটা লাইফ, যেটা বায়োলজিক্যাল ক্লক বলি আমরা, ঠিক ঠিক দুপুরবেলা খিদে পাবে, বিকালবেলা টিফিনের সময় টিফিন খেতে ইচ্ছে করবে, রাত্রিবেলা ঘুমানোর সময় ঘুমোতে ইচ্ছে করবে, কিন্তু এই বায়োলজিক্যাল ক্লকটাকে আমরা নষ্ট করে দিই। ধরুন আমি 9টা 10টায় ঘুমোতে যাই, এবার ওনার হয়তো কোনো কাজের প্রেশার পড়লো বা কোনো টেনশন হলো, সেই কাজটা করতে করতে দেখা যাচ্ছে 2-4 দিন এই সার্কেলটা নষ্ট হয়ে যাচ্ছে, বা 1 সপ্তাহ 1 মাস এই সার্কেলটা নষ্ট হয়ে যাচ্ছে। 9:30টায় ঘুম পাচ্ছে, কিন্তু উনি ঘুমোতে পারছেন না ওনার ওয়ার্কলোডের জন্য, ওনাকে ঘুমোতে ঘুমোতে 12টা হচ্ছে। এই যে বায়োলজিক্যাল ক্লকটা ব্রেক হয়ে গেল, তো ওনার টোটাল সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। তখনই কিন্তু ওনার ঘুমের সমস্যাটা আসবে, এই ধরনের ইনসোমনিয়ার প্রবলেমটা আসবে। আর এই প্রবলেমটা কিন্তু খুব ক্ষতিকারক। অল্প বয়সে যদি কারোর হয়ে থাকে, সেটা কিন্তু বড় হলে অনেকগুলো সমস্যা নিয়ে আসতে পারে। প্রেশার, সুগার, কোলেস্টেরলের সমস্যা, তারপর অ্যানোরেক্সিয়া মানে খিদে হবে না, তারপর পায়খানা পরিষ্কার হবে না, গ্যাস অম্বলের সমস্যা, চুল পড়া অবধি সমস্যা আসতে পারে। তো এতগুলো সমস্যা একসাথে টেনে আনতে পারে এই একটা ইনসোমনিয়ার প্রবলেম। আপনাকে বলবো, আপনার অবশ্যই আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দরকার রয়েছে, এবং এনবিপিতে এরকম ইনসোমনিয়ার পেশেন্ট যারা আসেন তারা কিন্তু ট্রিটমেন্ট করে সুস্থ থাকেন, সেটা কম বয়সী হোক, সেটা বেশি বয়সী হোক। আমাদের কাছে এরকমও পেশেন্ট আছে অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্ট করেছেন, বহু অ্যান্টি অ্যাংজাইটিক ড্রাগ খেয়েছেন, ইনসোমনিয়ার ড্রাগ খেয়েছেন, কিন্তু তাতে কিন্তু আলটিমেট তাদের কোনো কাজ হয়নি। আমাদের কাছে আয়ুর্বেদিক মেডিসিন খেয়েছেন, এবং আমাদের কয়েকটা থেরাপি রয়েছে, যেমন শিরোধারা, শিরোবস্তি, এগুলো কিন্তু খুব ভালো। এই তালম বলে একটা ট্রিটমেন্ট রয়েছে, যেটা কিন্তু এই ইনসোমনিয়ার জন্য খুব ভালো কাজ করে। তো আপনাকে আমি রিকোয়েস্ট করব, আপনি একটু আমাদের মেছেদায় চেম্বার রয়েছে, মেছেদায় একটু যোগাযোগ করে নিন। হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা অ্যাপয়েন্টমেন্ট করে মেছেদায় সামনে কবে চেম্বার আছে ডেটটা জেনে নিন, একটু দেখিয়ে নিন, কারণ বয়সটা কম তো, ভবিষ্যতে নইলে অসুবিধা হবে। ট্রিটমেন্ট করুন, দেখবেন 2 থেকে 4 মাসের মধ্যে ভালো থাকবেন। অবশ্যই। আপনি হয়তো জানেন যে বেশ কিছু কিন্তু ঘুমের ওষুধ আছে, কিন্তু আপনার সব জানা যে সঠিক তাও কিন্তু নয়। তাই যেটা আপনি জানেন সেটা ভুল জানেন। যেগুলো ঘুমের ওষুধ সেগুলো নিশ্চয়ই আছে, কিন্তু সেটা আপনার জন্য কিন্তু সঠিক নয়। সঠিক চিকিৎসার জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নাম্বার কিন্তু স্ক্রিনে যাচ্ছে, সেই নাম্বার নোট করুন, ফোন করুন, কথা বলুন। কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? হাওড়া থেকে অনিয়মাইতি বলছিলাম। হাওড়া? হ্যাঁ। বলুন, কি সমস্যা? আমার না খুব ঠান্ডা লাগার ধাত আছে, এই ওয়েদার চেঞ্জ হলে এই সময় না খুব গলা ব্যথা হয়, গলা খুসখুস করে, গলা ভেঙে যায়। সর্দি কাশি কিছু হয়? হ্যাঁ হ্যাঁ, হালকা সর্দি থাকে, এটা গলাটা ভেঙে যায়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? 1 বছর, 2 বছর, 5 বছর? ঠান্ডা পড়লে আবার ঠান্ডা যখন গরম পড়তেই ছাড়ার সময় এরকম হতেই থাকে। আচ্ছা, না না, এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? এটা মোটামুটি এবছর প্রত্যেক সিজনে এরকম হয় আমার। আচ্ছা, তার জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন, কোনো রিপোর্ট করিয়েছেন? না, টোটালি সেরকম কোনো দেখানো হয়নি এখনো পর্যন্ত। এমনি নর্মাল ওষুধ না, নর্মাল ওষুধ খেলে তো সমস্যাটা ভেতর থেকে ঠিক হবে না। আপনাকে তো একটা প্রপার ট্রিটমেন্ট করতে হবে, একটা রিপোর্ট করতে হবে কিসের জন্য এই সমস্যাটা হচ্ছে। নুন জল এসব গার্গল করি। হ্যাঁ, নুন জল গার্গল করবেন, সেটা রিপ্লাই হয়, সেই একই প্রবলেম। হ্যাঁ, কিন্তু আপনাকে প্রপার ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে, তবেই কিন্তু এই জিনিসটা একদম নির্মূল হবে, বুঝতে পারলেন? নইলে ভবিষ্যতে একটা অ্যালার্জির প্রবলেম এসে যাবে এই থেকে। আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। তো এই যে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার, বা এই সিজন চেঞ্জে অনেকেরই হয়, গলা ধরে যায়, গলা ভেঙে যায়, সর্দি কাশি, হাঁচি কাশির সমস্যা আসে, এটা কিন্তু এক ধরনের অ্যালার্জি। এটা সিজন চেঞ্জ হলে যাদের অ্যালার্জির প্রবলেম থাকে, অ্যালার্জির প্রবলেম শুধুমাত্র তো খাবার থেকে থাকে না, সিজন থেকে থাকে, ফুলের রেণু থেকে থাকে, বালিশের তুলো থেকে থাকে, বা বিছানার ধুলো থেকে থাকে, অনেকগুলো থেকে থাকতে পারে অ্যালার্জি। অনেকের আবার এই সিজন চেঞ্জ থেকে অ্যালার্জি থাকে। তো আপনাকে প্রপারলি কয়েকটা রিপোর্ট করাতে হবে, তার মধ্যে যেমন আইজি রয়েছে, ইমিউনোগ্লোবিউলিন ই, যেটা থেকে কিনা আপনার অ্যালার্জি লেভেলটা কত সেটা আগে আমরা দেখব। কারণ আমরা এটা দেখি লেভেলটা হচ্ছে 100 থেকে 120 নর্মাল, এক একজনের অ্যালার্জি লেভেল 2500, 3000, 500, 700 এরকম বেড়ে থাকে। তো যতক্ষণ না ওই অ্যালার্জি লেভেলটাকে কমিয়ে নর্মাল করা যায়, ততক্ষণ তো এই অ্যালার্জির প্রবলেমটা ওনার শরীর থেকে যাবে না। আমি অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টি হিস্টামিক ড্রাগ দিলাম, কিন্তু তাতে অ্যালার্জিটা আমার
আমার শরীর থেকে নির্মূল হলো না, আমার সাময়িক সমস্যাটা মিটলো। উনি যে ওষুধটা 1.5 বছর ধরে বা 1 বছর ধরে খাচ্ছেন, ওনার সাময়িক সমস্যাটা মিটে যাচ্ছে, কিন্তু ওই যে অ্যালার্জির লেভেলটা আছে ওটা তো কমিয়ে একদম নর্মাল হচ্ছে না, ওটাকে আমায় কমাতে হবে। তার সাথে আপনাকে একটা সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট করতে হবে, যেখানে কি কি খাবার বারণ সেগুলো দেখা যাবে, যে আপনার ডিম খেত থেকে অ্যালার্জি আছে না আপনার টমেটো থেকে অ্যালার্জি আছে। খাবারগুলো আপনাকে সিলেক্টিভ করতে হবে, আপনার সিজনের সাথে সাথে আপনার খাবারটাকেও সিলেক্টিভ করতে হবে। আপনাকে বলবো আপনাকে একটা প্রপার ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে। আপনি হাওড়া থেকে বলছেন, বেলুর বা আমাদের হাওড়া শিবপুরে চেম্বার রয়েছে, বাল্টিগিরিতে চেম্বার রয়েছে, আপনার যেটা নিয়ারেস্ট মনে হবে একটু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, প্রপারলি ট্রিটমেন্ট করুন, ভবিষ্যতে কোনো অসুবিধা থাকবে না, আপনিও সুস্থ থাকবেন। অবশ্যই। এবার বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি রসুলপুর থেকে বলছি, আমি সুশান্ত পান বলছি। ডাক্তারবাবুকে নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন কি সমস্যা হচ্ছে? ডাক্তারবাবু, আমার হচ্ছে ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়েছে। তা আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, রিপোর্ট করিয়েছে, স্পন্ডিলোসিসই হয়েছে, কিন্তু ওটা ওষুধ যন্ত্রণা বলে দিচ্ছে কমছে, আবার হচ্ছে, বুঝলেন তো? আচ্ছা, এটাই তো আমরা বলছিলাম। হ্যাঁ, হাতে ঘাট থেকে পিঠ অব্দি নেমে গেছে, পিঠেও ব্যথা হচ্ছে। আচ্ছা, এটা কতদিন হচ্ছে আপনার? এটা মোটামুটি 1-1.5 বছর। রসুলপুর কি কোন ডিস্ট্রিক্টে? হাওড়া? না না, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। আচ্ছা, আর আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 40 ইয়ার্স। আচ্ছা, বসে কাজ করা বা ভারী ওজন তোলা এরকম কোনো কিছু রয়েছে আপনার কাজের মধ্যে? না, আমার বসে কাজ করা বলতে আমি একটা ইলেকট্রিশিয়ান, মানে ইলেকট্রিকের কাজ করি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর অন্য কোনো সমস্যা রয়েছে এছাড়া? হ্যাঁ, আমি বলছি, আমার সমস্যা হচ্ছে ঘাট থেকে না মাথা অব্দি যন্ত্রণা হয়, মাথা ধরে থাকে। মাথা ঘোরে? হ্যাঁ বলুন। মাথা কি ঘোরে? মাথা ঘোরে? হ্যাঁ, মাথা ঘোরে, মাথার সামনেটা ধরে থাকে, মানে সারাটা দিন মানে একটা অস্বস্তি ভাব লাগে। আচ্ছা, এর আগে কখনো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন? না না, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিনি, অ্যালোপ্যাথি করেছি। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন কি করলে ভালো হয় আমি বলছি। একদম, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম এবং ডাক্তারবাবু আমি মাঝখানে এই জন্যই কথাটা বলছি যে এর যে কোনো রেজাল্ট নেই তার প্রমাণ কিন্তু একদমই। উনি কিন্তু ট্রিটমেন্ট করছেন, কোনো লাভ হচ্ছে না। ওষুধ খাবে, সময় নষ্ট হবে, কিন্তু রোগের কোনো উপশম হবে না, রোগটা কমবে না, রোগটা বাড়তে থাকবে। উনি বলছেন আগে কাঁধে ব্যথা হতো, এখন পিঠ অব্দি ওটা ছড়িয়ে গেছে, বিগত 1.5 বছর ধরে ট্রিটমেন্ট করছেন, কিন্তু এখনো কিন্তু আরাম পাননি। ওই উনি নিজেই বললেন কি ব্যথার ওষুধ খাই, ব্যথার ওষুধ খেলে যতটা ভালো থাকে ততটাই ভালো। কিন্তু আমি আপনাকে বলবো, আপনি ইলেকট্রিশিয়ান, অনেক সময় দাঁড়িয়ে কাজ করতে হয় বা ঘাড়ের অনেকক্ষণ ধরে প্রেশার পড়ে, অনেক কাজে এক দৃষ্টে তাকিয়ে থাকতে হয়। তো আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি একটু আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন, কারণ আপনার কিন্তু এছাড়া বিকল্প নেই। এটা ভবিষ্যতে বাড়তে বাড়তে এমন জায়গায় যাবে, আপনার কিন্তু কর্মক্ষেত্রটাও নষ্ট হবে, কাজ করতেও অসুবিধে হবে, এবং একটা সময় মডার্ন সায়েন্সে কিন্তু এটাও বলবে আপনাকে কি আপনাকে অপারেশন করতে হবে। আপনাদের বর্ধমানে চেম্বার আছে, আপনি পূর্ব বর্ধমান থেকে বললেন, একবার এসে যোগাযোগ করে নিন, হেল্পলাইন নাম্বারটা নোট করে একটা বর্ধমান চেম্বারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিন, আপনি দেখান, আপনি দেখবেন 4 থেকে 6 মাসের মধ্যে আপনি অনেকটা ভালো হয়ে গেছেন। আর ভালো হয়ে গেছেন মানে এরকম নয় কি আপনার সেই জিনিসটা ফিরে আসবে, কিন্তু আমাদের কাছে ভালো হয়ে গেলে সেই জিনিসটা আর কখনো ব্যাক করে না। একদম, এটা কিন্তু সত্যি খুব ভয়ের যে আপনার সমস্যা আপনার কর্মজীবনকে স্টপ করে দেবে না, তো তাহলে আপনি কি করবেন? যেখানে কাজ করার ক্ষমতাই আপনার থাকবে না, সেখানে নিয়ে আমার মনে হয় কাজের আগে রোগটাকে নিয়ে ভাবাটা কিন্তু জরুরি। স্ক্রিনে যাওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে, কারণ আপনারাই কিন্তু বড় প্রমাণ যে মডার্ন ট্রিটমেন্টে এর কোনো কিন্তু রেজাল্ট নেই, ভালো রেজাল্ট বিন্দু মাত্র নেই। কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম। কে বলছো? আমি বাউরিয়া থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের বয়স কত? বয়স এখন 12 বছর চলছে। কি সমস্যা হচ্ছে ওর? ওর কৃমি হয় পেটে। কৃমি হয় পেটে? আচ্ছা কৃমি হতে এবার ওর মাথা যন্ত্রণা হয়, তার জন্য গ্যাস হয়ে যায়। আচ্ছা, কৃমি হয় মানে কি কুচো কৃমি হয়? হ্যাঁ, ছোট সাদা সাদা। হ্যাঁ, আর আপনি ঠিকঠাক কৃমির ওষুধগুলো খাইয়েছিলেন ছোটবেলায়? হ্যাঁ, ছোটবেলায় বলতে বুঝতে পারিনি যখন কৃমি হয়েছিল, এবার ডাক্তারকে পাশে দেখাতে বললো পেটে কৃমি হয়েছে। হ্যাঁ, তো লিকুইড দিয়েছিল, খাইছি, কিন্তু তারপরে আবার হচ্ছে। আচ্ছা, আর মাথা যন্ত্রণাটা কতদিন হচ্ছে? মাথা যন্ত্রণাটা ওই যখন মানে গ্যাস হয় তখন। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা আছে? না না, ঠিক আছে, কিছু সমস্যা নেই। আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়।
তো বাচ্চাদের ক্ষেত্রে এই দুটো সমস্যা খুব কমন। একটা হচ্ছে কৃমির সমস্যা, এই যে কুঁচো কৃমি বলে, এটাকে ড্র্যাকাঙ্কুলারিস বলে, মানে মেডিকেল টার্মে বলে ড্র্যাকাঙ্কুলারিস। কুঁচো কৃমি হলে দুটো জিনিস দেখা যায়, বাচ্চা ছেলেরা রাত্রিবেলার দিকে অ্যানাল রিচেলটা চুলকায়, মানে পিছনের পোর্শনটা রাত্রিবেলায় এই চুলকানিটা বাড়ে, কারণ কুঁচো কৃমি যেটা ড্র্যাকাঙ্কুলারিস এর মানে প্রকটতা যেটা, এই যখন এর মানে অ্যাক্টিভনেসটা বাড়ে হচ্ছে রাত্রের দিকে, মানে আফটার 2 AM, মানে রাত 2টোর পর থেকে এই সমস্যাটা বাড়তে থাকে, পিছন চুলকাবে বা অনেক সময় দাঁত কিরমির করবে, এইগুলো দেখা যায়। আর তার সাথে যে গ্যাসের সমস্যাটা বললেন এবং মাথা ব্যথাটা, বাচ্চা বয়স থেকে তো একটা ছেলের এতগুলো সমস্যা থাকলে তো অনেক প্রবলেম হতে পারে। তো আপনি একটু দেখিয়ে নিন, কৃমির ভালো ওষুধ রয়েছে এবং গ্যাস অম্বলের, কারণ এই যে আমাদের গ্যাস অম্বল কেন হয়, আমাদের খাবারটা ঠিকঠাক হজম হচ্ছে না, ওর নিশ্চয়ই সেই পাচন ক্ষমতাটা কমে গেছে, তো হজম শক্তিটা ওর বাড়াতে হবে, নইলে ভবিষ্যতে গিয়ে তো অন্যান্য সমস্যা হবে, খিদে আসবে না, অন্য রোগ হবে। তো আপনি একটু যোগাযোগ করে নিন, বাউরিয়া থেকে ফোন করেছিলেন, হাওড়া শিবপুরটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে, বা বাল্টিকিরি বাজারের কাছেও চেম্বার রয়েছে, ওটাও নিয়ারেস্ট হতে পারে আপনার। আপনি একটু হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে ছেলেকে অবশ্যই নিয়ে আসবেন, আর যে প্রেসক্রিপশন বা যে ওষুধগুলো আপনি খেয়েছেন সেইগুলো সঙ্গে করে নিয়ে আসবেন, আপনার ছেলে ভালো হয়ে যাবে। একদম, কারণ এই কৃমির সমস্যা নিয়ে বহু মা কিন্তু ফোন করেন, আর সব থেকে বড় বিষয় প্রত্যেকটা মায়ের একই কথা, ওষুধ তো খাইয়েছি কিন্তু ভালো তো হচ্ছে না। তো এই কথাটা যেন আর বলতে না হয়, তার জন্য কি করতে হবে, অবশ্যই এনবিপি তে যোগাযোগ করতে হবে। আমি বলে দেবো কোথায় কোথায় চেম্বার রয়েছে, কারণ চেম্বারের সংখ্যা কিন্তু বাড়ছে, তাই আপনি এখন আপনার বাড়ির কাছেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি কে। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি রশিদপুর থেকে, রশিদপুর থেকে বলছি। হুগলি থেকে বলছেন, বলুন কি প্রবলেম? আমার হাজবেন্ডের মুখটা সব কুটকুট করছে, আমি চুল করছি আর ফুলে যাচ্ছে, কি অন্য কথা হচ্ছে না, শুধু মুখটা চুল। আচ্ছা, লাল হয়ে যাচ্ছে? না, লাল হয়, শুধু ফুলেই যাচ্ছে। ফুলে যাচ্ছে আর চুলকাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কোনো কালো দাগ হয়েছে? কি বলছে? কালো কোনো দাগ দেখা যায়? না 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 না। আচ্ছা, এমনি প্রেসারে কোনো ওষুধ খান? না না। আচ্ছা, অন্য কোনো সমস্যা রয়েছে তার জন্য মডার্ন অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয়? না না, অন্য কিছু সমস্যা নেই। প্রেসার দেখিয়েছেন এর মধ্যে? হ্যাঁ, প্রেসার ঠিক আছে। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা নেই তো? না না, একবার হচ্ছিল মাস 3-4 আগে, আঙুলগুলো কুটকুট করছিল, তারপরে আবার আমি ভালো হয়ে গেল। আঙুলগুলো কি ফুলেছিল? না, ফোলেনি, ওগুলো কুটকুট করছিল শুধু। আচ্ছা, এর জন্য কোনো ডাক্তারকে দেখাননি যে 3 মাস আগে হয়েছিল বা আবার হলো, এটা আর কোনো ডাক্তারকে দেখাননি? না, তখন ডাক্তার দেখানো হয়নি, আমি ভালো হয়ে গেল দেখলাম। আচ্ছা, তারপরে এখন আবার দেখছি গোটা মুখটা শুধু, অন্য কোথাও হয়নি, শুধু মুখের মধ্যে হচ্ছে। ঠিক আছে, এটা অ্যালার্জির একটা সমস্যা, আমি টিভিতে বলছি, আপনি শুনতে থাকুন। তো এটা অ্যালার্জির কারণেই হয় বা অন্যান্য কারণে হতে পারে। আমি প্রেশারের কথা জিজ্ঞেস করলাম বা কালো দাগের কথা জিজ্ঞেস করলাম, এগুলো অনেকগুলো কারণ রয়েছে। প্রেশার থেকে অনেক সময় প্রেশারে কয়েকটা মডার্ন মেডিসিন রয়েছে, মানে অ্যালোপ্যাথি মেডিসিন, যেটা খেলে কিন্তু আপনার মুখ ফুলতে পারে, পা ফুলতে পারে, তার সাথে মুখে একটা চুলকানি আসতে পারে। তো উনি প্রেশারের ওষুধ খান না, সেটার কোনো সম্ভাবনা নেই, সেটা বাদ। দ্বিতীয় কথা, কালো দাগ মানে কি এক ধরনের স্কিন ডিজিজ রয়েছে। স্কিন ডিজিজটা আমি ভালোভাবে ভেঙে বলবো না, কারণ এটা আমাদের বলতে বারণ করা হয়। সেই স্কিন ডিজিজটা হলে এই ধরনের প্রবলেম হয়। তো কালো দাগ নেই, সেই সমস্যাটাও ওনার নেই। এরপরে পড়ে রইলে অ্যালার্জি থেকে সমস্যাটা আসতে পারে। অ্যালার্জির কারণে অনেক সময়, কারণ উনি একটা বলছেন 3 মাস আগে আঙুলটা চুলকাচ্ছিল, আঙুলটা ফোলেনি, চুলকাচ্ছিল। তো আপনার হাজব্যান্ডের যেটা সম্ভাবনা রয়েছে, কোনো ফুড অ্যালার্জি বা কোনো ডাস্ট অ্যালার্জি বা কোনো সান অ্যালার্জি, কিছু জিনিস থেকে আপনার হাজব্যান্ডের একটা অ্যালার্জির সমস্যা এসেছে। সেই অ্যালার্জির সমস্যা কি থেকে এসেছে সেটা আমাদের দেখতে হবে, সেটাকে আমাদের বের করতে হবে। কারণ অ্যালার্জির সমস্যা থাকলে এই প্রবলেমটা আসতে পারে, কি হাত পা চুলকাবে, মুখটা ফুলে যাবে। অনেক সময় কিন্তু কিডনির সমস্যা থেকেও আসতে পারে, বিভিন্ন কারণের জন্য আসতে পারে। আপনার ক্ষেত্রে সবথেকে ভালো হবে এটাকে বেশি পুরনো করবেন না, কারণ নতুন স্টার্ট হয়েছে। তো যখন কিছু জিনিস আমাদের শরীরের লক্ষণ হিসেবে প্রকাশিত হয়, তার মানে আমাদের শরীরের মধ্যে কোনো রোগ বাসা বাঁধছে। তো কী রোগ বাসা বাঁধছে সেটাকে আগে আমাদের বের করে আনতে হবে। তার যদি ট্রিটমেন্ট আমরা প্রথমই করতে পারি, তাহলে কিন্তু সেই মানুষটি বা সেই পেশেন্টটিকে আমরা সুরাহ তাড়াতাড়ি দিতে পারবো, তাড়াতাড়ি ঠিক করতে পারবো, তার ভবিষ্যতে বড় কোনো অসুবিধা হবে না। কিন্তু যখনই আমরা দেরি করে ফেলবো, তার কিন্তু ভবিষ্যতে গিয়ে বড় সমস্যা আসবে এবং ট্রিটমেন্ট করলেও সেটা একটু টাইমটা অনেক বেশি লাগবে। তো আপনাকে বলবো, যে
চেম্বারটা নিয়ারেস্ট হবে সেই চেম্বারে আপনার হাজব্যান্ডকে নিয়ে একটু যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার নিচে যাচ্ছে, একটু নোট করে একটু কন্ট্যাক্ট করে নিন। একদম। আর সবার জন্য বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো কিন্তু সত্যি নোট করতে হবে, কারণ দেখছেন তো সমস্যা কত জটিল। আর সব থেকে বড় বিষয়, আপনারা অন্য প্যাথি অন্য চিকিৎসকদের শরণাপন্ন হয়েও কিন্তু ভালো হচ্ছেন না। 9830235527 বা 37, আমার মনে হয় এই নাম্বার দুটি আপনাদের কিন্তু সঠিক পথ দেখাবে। আর যারা কলকাতার বন্ধু তাদের জন্য বলবো যে যোগাযোগ কিন্তু অবশ্যই আপনারা করতে পারেন। কলকাতা ল্যান্সটাউন কালীঘাটে কিন্তু চেম্বার রয়েছে, আর চেম্বার রয়েছে কিন্তু হাতিবাগানে। আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই মধ্যমগ্রামে সপ্তাহে 2 দিন চেম্বার থাকে, মূলত সোম এবং শুক্র। তার জন্য ফোন করে যোগাযোগ করবেন। যারা হাওড়া থেকে অনুষ্ঠান দেখছেন, হাওড়া শিবপুর, বালচিকুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু চেম্বার থাকে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পারছেন। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে কিন্তু চেম্বার রয়েছে। মিদনাপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া, খড়গপুরে যোগাযোগ করুন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, নর্থ বেঙ্গলের বন্ধুরা যোগাযোগ করতে পারেন। আপনারা যোগাযোগ করুন অবশ্যই ত্রিপুরার বন্ধুরা, আসামের বন্ধুরা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশেও এখন কিন্তু আপনারা পাচ্ছেন এনবিপি উনানি আরবাদুল রিসার্চ সেন্টারকে। এপ্রিল মাসে কিন্তু বাংলাদেশের ঢাকায় চেম্বার রয়েছে। তার পাশাপাশি রায়গঞ্জের চেম্বার কিন্তু শুরু হয়ে গেল। রায়গঞ্জে এপ্রিল মাসের 2 তারিখে কিন্তু চেম্বার রয়েছে। শনি এবং রবিবার করে কলকাতার চেম্বারও কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং চেম্বার আরো অনেকগুলো রয়েছে যেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এপ্রিল মাসের মধ্যে শুরু হতে চলেছে। আরো 5-6টি চেম্বার আমরা সময় পেলে অবশ্যই ডাক্তারবাবু থেকেও জেনে নেব। তবে কি আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, আমি গড়িয়া থেকে তপন হালদার বলছি। বলুন তপন বাবু, কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে আমার মার বয়স হয়ে গেছে, হ্যাঁ, বয়স 80 মতো বয়স, মানে ততটা খাওয়া দাওয়া করে না। আচ্ছা, খুব কোমর ব্যথা যন্ত্রণা, পা হাত খুব। আর অন্য কোনো সমস্যা রয়েছে মায়ের? হার্টের বা প্রেসার, সুগার, থাইরয়েড? হার্টের সুগার কোনো সমস্যা নেই মায়ের। আচ্ছা, এখন খাওয়ার ইচ্ছেটা চলে গেছে তাই তো? আর খাওয়ার ইচ্ছে খাতে তারপর পাচ্ছে না। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা? হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে না তো? হাঁটাচলা করতে অসুবিধা, পাতে একটু ব্যথা ফাথা এইসব। আচ্ছা, তো আপনার মাকে নিয়ে কি একবার আসতে পারবেন আমাদের কাছাকাছি কোনো চেম্বারে? হ্যাঁ, কারণ একবার দেখিয়ে নেওয়া ভালো, কারণ বয়সকালে না অনেকগুলো সমস্যা থেকে এটা হতে পারে। শুনুন, হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আমি বলছি। কারণ ওনার মায়ের যেটা বয়স, একটা ওল্ড এজ গ্রুপ, মানে এই 80 বছর বয়স মানে অনেকটা বয়স। তো সেইখানে এই ধরনের অরুচির সমস্যা আসবে, বা হাঁটাচলা করতে সমস্যা আসবে, বা পায়ে ব্যথা আসবে। তো এই সময় আমরা কিন্তু বেশি ওষুধও দিতে পারি না একটা পেশেন্টের উপরে, কারণ আমাদের যত মানে বয়স বাড়ে তত কিন্তু আমাদের শরীরের বল ক্ষমতাটা কমে, যেটাকে আমাদের ইমিউনিটি বলি, এবং আয়ুর্বেদে বলে ওজ আর কি। তো সেই অবস্থায় আমরা এই পেশেন্টকে বেশি ওষুধ দিতে পারি না। এবং কিন্তু আর একটা কথা বলবো, এই পেশেন্টের কিন্তু মডার্ন মেডিসিন আমি সবসময় বারণ করি, কোনো বয়স্ক লোক যাদের বয়স 70 হয়ে গেছে, 75 হয়ে গেছে, বা 80 হয়ে গেছে, যারা প্রোগ্রাম শুনছেন, এমার্জেন্সি ছাড়া কোনো মডার্ন মেডিসিন আপনাদের না নেওয়াই ভালো। এটা আমি জোর গলায় বলি একজন আয়ুর্বেদিক চিকিৎসক হয়ে, এবং এনবিপিও বলে এই একই কথা। কারণ এই সময় যে আমাদের শরীরের মধ্যে পাওয়ারটা সেটা অনেকটা কম থাকে, সেখানে যদি আমরা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করি, আমরা যদি আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে বা আয়ুর্বেদিক পঞ্চকর্মের মাধ্যমে ট্রিটমেন্ট করি, তার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, তার কিন্তু কোনো ক্ষতি নেই, কোনো খারাপ দিক নেই, বরং সে একটা রোগকে ঠিক করতে পারে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, মায়ের যে সমস্যাগুলো বললেন সেটা তো আমরা শুনলাম, এগুলো ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে। পাশাপাশি আর কোনো সমস্যা আছে কিনা সেটা সামনে থেকে একবার দেখে নেব। গড়িয়া থেকে বালিগঞ্জ চলে আসবেন, বালিগঞ্জ স্টেশন থেকে অটো ধরলে ল্যান্সডাউনেই আমাদের চেম্বার। একটু যোগাযোগ করে নিন, হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে একটু জেনে নিন কিভাবে আসতে হবে। আপনার ওখান থেকে খুবই নিয়ারেস্ট আমাদের বালিগঞ্জ স্টেশন এবং ল্যান্সডাউন চেম্বারটা। তো যোগাযোগ করে নিন, অবশ্যই মা দেখবেন যতদিন বেঁচে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের হয়তো আসাটা একটু প্রবলেম হতে পারে, তাদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু বলে দেন যত রিপোর্ট থাকবে, হয়তো দীর্ঘদিন ট্রিটমেন্ট চলছে, সেই রিপোর্টগুলো নিয়ে আসুন। প্রয়োজনে পেশেন্টের সাথে কথা বলে নেওয়া হবে ফোনে, কিন্তু ট্রিটমেন্টটা স্টার্ট করে দিন। পেশেন্ট যেতে পারবে না ডাক্তারবাবু সেই অজুহাতে বা সেই কারণে আপনি ট্রিটমেন্টটা স্টার্ট করছেন না, তার থেকে ভালো যন্ত্রপক্ষে রিপোর্টগুলো নিয়ে বাড়ির লোকেরা যোগাযোগ করুন। কে আছেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি সোদপুর গোলা থেকে বলছিলাম, মৌমিতা ঘোষ। হ্যাঁ বলুন।
বলছি আমার কিছুদিনের জায়গায় না দুপুর 12টার পর থেকে বিকেল 4-5টা পর্যন্ত মাথার উপরটা খুব দপদপ করছে, কি থেকে হচ্ছে বুঝতে পারছি না, চোখ দুটো টনটন করছে। বয়স কত বললে? আমার বয়স 22 বছর। 22 বছর। চোখে কোনো পাওয়ার রয়েছে? না। আচ্ছা, আমি নরমাল গ্লাস ইউজ করি। না, নরমাল চোখ দেখিয়েছো কখনো? একবার চোখ দেখিয়েছিলাম, আমার -0.26 পাওয়ার ছিল। চশমা কি ব্যবহার করো? পাওয়ার কেটে গিয়েছিল, আর পড়তে লাগেনি। না না, চশমা কি ব্যবহার করো না ব্যবহার করো না? না না, ব্যবহার করি না। সেটা কতদিন আগে দেখিয়েছিলে? বছরখানেক আগে। তো একবার চোখটা আরেকবার দেখিয়ে নিও। আর আমি আরেকটা কথা বলছি, এমনি মাথাটা যে দপদপ করে, মাথা ঘোরে? না না, মাথা ঘোরে না। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা? না, আদার্স কোনো সমস্যা নেই, কিন্তু হাঁটলে চললে আর কি মাথার উপরটা দপদপ করে। আচ্ছা, এটা ইদানিং দেখছো, নতুন দেখছো তাই তো? ঠিক আছে, টিভিতে শুনতে থাকো, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই এজ গ্রুপের জন্য অনেক কিছু সমস্যা আসতে পারে। একটা আমি বললাম যেমন পাওয়ার থেকে, চোখের পাওয়ার থেকে হয় -2.26 ছিল। তো ওকে একবার চোখের পাওয়ারটা দেখিয়ে নেওয়া ভালো, কারণ ও বলছে পাওয়ারটা চলে গেছে, সেরকম নয়। আমরা বলি কি পাওয়ারটা, যাদের পাওয়ার আসে তাদেরকে রেগুলারলি চেক আপের মধ্যে একটা থাকতে হয় পাওয়ারের, কারণ এই পাওয়ারের যদি একবার আসে চোখে, সেটা যায় এটা ঠিক, কিন্তু সেটা কিন্তু আবার ফিরেও আসতে পারে। এবং এই পাওয়ারের জন্য কিন্তু আমাদের মাথায় দপদপ, মাথার মধ্যে ব্যথা বা চোখের মধ্যে টনটন এইগুলো করতে পারে। আর একটা সমস্যা, মাইগ্রেন থেকে এই সমস্যাটা আসতে পারে, চোখের মধ্যে ব্যথা বা মাথার মধ্যে ব্যথা, এটা কিন্তু মাইগ্রেনের সমস্যা থেকেও আসতে পারে, যেটাকে অর্ধাঙ্গ ভেদক বলা হয় আয়ুর্বেদে। তো আমি তোমাকে একটাই কথা বলবো, একটু চোখটা দেখিয়ে নাও। চোখে যদি পাওয়ার না এসে থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি এসে থাকে তাহলে চশমা করবে। আর যদি চোখের মধ্যে পাওয়ার না এসে থাকে তাহলে তুমি একবার এনবিপির সাথে যোগাযোগ করো। সোদপুর থেকে বলছিলে, আমাদের মধ্যমগ্রামেই চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে এসে একবার যোগাযোগ করো, আমরা সামনাসামনি তোমায় দেখি, আরও কথা বলি। বাড়িতে যদি কিছু রিপোর্ট থাকে, আগের যে চোখের সমস্যাটা হয়েছিল তার যদি কোনো রিপোর্ট থাকে সেটাও নিয়ে আসবে, কারণ চোখের সমস্যারও ট্রিটমেন্ট আমাদের কাছে রয়েছে। যাদের পাওয়ার রয়েছে বা যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেই আমাদের ট্রিটমেন্টটা রয়েছে। তুমি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে একটু আমাদের সাথে দেখা করো, দেখবে এই যে সমস্যাটা এখন নতুন তৈরি হচ্ছে, তোমার মাথার মধ্যে দপদপ বা চোখের মধ্যে ব্যথা, এগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে। একদম, সমস্যা তো বিভিন্ন হতে পারে। আপনার নাক, চোখ, গলা, কান বা স্কিন বা হেয়ার বা যে কোনো ক্রিটিক্যাল সমস্যা, ক্রনিক ডিজিজ, সব কিছুর কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এমনকি যদি কোনো রকমের মানসিক সমস্যা থাকে বা কোনো ছোট বাচ্চাদের সমস্যা থাকে, তার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আমরা আজকে ঘাড় এবং কোমরের কিছু ব্যথা নিয়ে আলোচনা করব ভেবে তো ছিলাম, কিন্তু সময় একেবারে সংক্ষিপ্ত। ঘাড়ের কথা কিছু শুনলাম ডাক্তারবাবু, খুব সংক্ষেপে আর কি শুনবো? তার আগে আমি আর কয়েকটা কথা বলে দিই। আমাদের কয়েকটা চেম্বার, আপনি যেটা বললেন নতুন চেম্বার, আমাদের যে চেম্বারগুলো ছিল সেগুলো তো রয়েছে, কিন্তু মানুষের, পেশেন্টের আরো চাহিদা বাড়ছে। কি আপনারা যদি আমাদের কাছাকাছি আরো আসতে পারতেন, হয়তো আমরা আরো ভালোভাবে আপনাদের কাছে পৌঁছাতে পারতাম। তো সব জায়গায় তো আমাদের পক্ষে পৌঁছানো সম্ভব নয়, তার মধ্যেও আমরা আরো কয়েকটা নতুন চেম্বার ওপেন করছি এই সামনের মাস থেকে, এপ্রিল মাস থেকেই। তো সেগুলো হলো, একটা হচ্ছে হলদিয়া চেম্বার ওপেন হচ্ছে, একটা হলো আমাদের আরামবাগ চেম্বার ওপেন হচ্ছে, আমাদের গুয়াহাটিতে চেম্বার তো আগেই ছিল, এর পাশাপাশি আমাদের শিলচরে চেম্বার ওপেন হচ্ছে, এবং রায়গঞ্জে চেম্বার এপ্রিল মাসের 2 তারিখেই পেয়ে যাবে। রায়গঞ্জের বহু পেশেন্টের রিকোয়েস্ট ছিল, রায়গঞ্জে 2 তারিখে আমাদের পেয়ে যাচ্ছে। রায়গঞ্জ চেম্বারটা ওপেন হয়ে যাচ্ছে এপ্রিলের ফার্স্ট উইকেই, কারণ বাকিগুলো এপ্রিলের সেকেন্ড উইকে হবে। তার পাশাপাশি রায়গঞ্জের পাশাপাশি বালুরঘাটের কাছাকাছি আর একটা চেম্বার, কারণ বালুরঘাটের পেশেন্টদেরও খুব চাহিদা ছিল, সেটা হচ্ছে গঙ্গারামপুরেও আমাদের চেম্বার ওপেন হচ্ছে। এবং সবথেকে বড় কথা, পেশেন্টের অনেক অভিযোগ ছিল কলকাতায় আমাদের পাওয়া যায় না এনবিপির ডাক্তারদের শনিবার এবং রোববার। আপনারা সপ্তাহে রোজই থাকেন, কিন্তু কলকাতার মানুষের ছুটি তো শনি রোববারও থাকে। তো সেই জন্য আমরা এবার থেকে সপ্তাহে শনিবার এবং রোববার এনবিপির ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন শনিবার এবং রোববার কলকাতাতেই। তার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন, এবং যারা শনিবার রোববার আগে থেকে অনেকে বুকিং করে রেখেছিলেন 3 মাস 4 মাস আগে থেকে, তো তারা আবার রিভিউ করে নিন কি শনিবার রোববার কোথায় কোথায় যাব, কার বাড়ির সামনে কোন চেম্বারটা রয়েছে বা কোনটা নিয়ারেস্ট, তো আপনারা একটু যোগাযোগ করে নেবেন। একদম, ডাক্তারবাবুরা কষ্ট করতে কিন্তু রাজি, যাতে আপনাদের কষ্টটা একটু কম হয়। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি বরানগর থেকে বলছি। বরানগর থেকে। বয়স কত? 65 বছর। 65 বছর। কি সমস্যা হচ্ছে? এই পিঠে, ঘাট থেকে
মাথার পিছনে অবধি ব্যথা। আর এটা কতদিন ধরে হচ্ছে? এটা হয়েছে প্রায় 1-1.5 বছর হলো। ওষুধপত্র খেয়েছেন কখনো? হোমিওপ্যাথি খাই। তো তাতে আরাম পেয়েছেন না বেড়ে গেছে আরো? না, মনে হচ্ছে বেড়ে গেছে, জানেন তো, মাথা ঘুরছে, মাথা বন্ধ। হ্যাঁ, এটা তো সার্ভাইকাল স্পন্ডালাইটিস এবং লাম্বার স্পন্ডালাইটিস হয়েছে। এর জন্য প্রপার ট্রিটমেন্ট করতে হবে। আপনি একটু টিভিতে শুনুন, হ্যাঁ আমি বলছি যেগুলো জাস্ট আমাদের আলোচনার বিষয় ছিল হ্যাঁ এটা। বিষয় ছিল তো সার্ভাইকাল এবং লাম্বার স্পন্ডালাইটিস। আপনি 1.5 বছর ধরে ট্রিটমেন্ট করছেন, এর কোনো সঠিক চিকিৎসা পাননি, রোগটা বেড়ে যাচ্ছে। এখন বয়স 65 বছর, যখন 70 বছর হবে এই রোগটা কি অবস্থায় যাবে? তো সেই জন্যে আপনাকে আমি একটাই অ্যাডভাইস দেবো, আজকে সময় খুবই কম রয়েছে, একটাই অ্যাডভাইস আপনাকে দেবো, আপনি একটু এনবিপির চেম্বারে একটু যোগাযোগ করুন। আপনি ফোন করেছিলেন মনে হয় বরানগর থেকে বললেন, আমাদের ওই দিকেই চেম্বার রয়েছে, মধ্যমগ্রামটা আপনার কাছাকাছি হবে। একটু যোগাযোগ করে নিন, আপনি প্রপার ট্রিটমেন্ট, প্রপার আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মধ্যে আসুন, যার কোনো সাইড এফেক্ট নেই এবং তার পাশাপাশি কি আপনার সুস্থতা রয়েছে। আমরা ট্রিটমেন্ট করলে রোগটা কমবে, রোগটা বাড়বে না। অন্যপ্যাথিতে ট্রিটমেন্ট করলে সময় নষ্ট, অর্থ নষ্ট, কিন্তু তার পাশাপাশি রোগটাও বাড়বে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, একটু হেল্পলাইনে কন্ট্যাক্ট করে আপনি যদি নিজে আসতে পারেন ভালো, নইলে কাউকে দিয়ে আপনার রিপোর্টগুলো পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই ভালো থাকবেন। একদম সময় নষ্ট, অর্থ নষ্ট, পাশাপাশি বিশ্বাসটাও কিন্তু নষ্ট হচ্ছে। কারণ এতদিন যে প্যাথিগুলোকে আপনি আঁকড়ে বেঁচেছিলেন, সেই প্যাথিগুলো যখন আপনার ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজগুলোকে সারাতে পারছে না, তখন কিন্তু কোথাও মনে হচ্ছে যে কেন এনবিপিতে আগে যোগাযোগ করলাম না। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ চট করে বলুন, কে বলছেন? নাম থেকে হ্যাঁ বলুন। আমার ওয়াইফের গলায় কড়া পড়া হয়েছে, হাঁটতে চলতে অসুবিধা, কড়া পড়েছে পায়ের নিচে। গলায় ফোঁড়া বললেন? হ্যাঁ হ্যাঁ, গলায় ফোঁড়া হয়েছে কি বললেন আপনি? পড়ায় না, পায়ের তলায় ও পড়া হয়েছে। পায়ের তলায় আচ্ছা ঠিক, ইয়ে হয় না, হাঁটতে পারে না, কড়া পড়ে যেগুলো বলে তো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। তো পায়ের তলায় কড়া পড়লে ব্যথা হয়, সেই জায়গাটা প্রচণ্ড শক্ত হয়ে যায়, অনেক সময় রক্তও বেরোয় এবং পা ফেলতেও অসুবিধা হয়। আমি আপনাকে একটা কথা বলবো, একটু যোগাযোগ করে নেবেন, আজকে সময় কম, আমাদের মেডিসিন রয়েছে, সেই মেডিসিনগুলো খেলে এই সমস্যা কমপ্লিট কিওর হবে। একদম সবকিছুর সমাধান কিন্তু রয়েছে। যে রোগের ট্রিটমেন্ট নেই সেটা বলে দেওয়া হবে যে এতে এনবিপিতে কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু যেগুলোর আছে সেগুলো দাপটের সাথে, জোরের সাথে, কনফিডেন্সের সাথে কিন্তু এনবিপি বলে এখানেই শুধুমাত্র ট্রিটমেন্ট রয়েছে। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে। আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নিয়ে আমরা কিন্তু পৌঁছে যাব এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।